এইখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলাপ করলেন অনেকে। বিশেষ করে দিবু ভাই লাস্টে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় নক্তা দিয়েছেন। এগুলো নিয়ে আমাদের আরও ওপেন আরও ডিটেল আলাপ করা গেলে হয়তো আমাদের জন্য ভালো। এবং একই সাথে দিবু ভাই যেটা বলছে, আমাদের জন্য এই মুহূর্তে রাজনীতি মানে আসলে জিও পলিটিক্স সেটাও আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা মনে করি এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের টপিকে আমি যেটা বলবো, এই যে একদিকে ফেসিবাদের বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এই নয়া রাজনৈতিক বন্দোবস্ত শব্দটা আমি পছন্দ করি না, যদিও এটা গণঅভ্যুত্থানের অনেক আগ থেকে বাংলাদেশে চালু ছিল, এটা নিয়ে আমাদের ক্রিটিক আছে, কিন্তু ওই আলাপে আমি যাচ্ছি না। প্রথমত যেটা আমি বলবো, ভাইয়ের নাম ভুলে গেছি, ইকোনমি পার্সপেক্টিভ নিয়ে যে আলাপ করছিলেন, এটা খুবই আসলাম ভাই, খুবই ইম্পর্টেন্ট। এই ইস্যুগুলি আমাদের আসলে আলাপ করা দরকার। বর্তমান রাষ্ট্রের যে বাস্তবতা এবং আমাদের ভবিষ্যৎ করণীকে এইসব বিষয়ে যদি আমরা ডিসিশন নিতে চাই, আমি শুধু দুই তিনটা নক্তা দিই। একটা হচ্ছে যে আমরা মানে জনগণ গণঅভ্যুত্থান করছি ফেসিবাদের বিলোপের জন্য, কিন্তু ফেসিবাদের বিলোপ হয় নাই। ফেসিবাদের বিলোপ মানে কি? ফেসিবাদের বিলোপ মানে ফেসিবাদ তো কোনো শুধু ব্যক্তি না, এটা একটা কাঠামোগত ব্যাপার। একই সাথে ওই কাঠামোর সাথে একটা চিন্তার সম্পর্ক আছে, হ্যাঁ, তার সাথে একটা ফোর্স যুক্ত। হ্যাঁ, আমরা বাংলাদেশের বাস্তবতায় যদি বলি যে আমাদের রুলিং এলিট যারা, তারা এমন একটা রাষ্ট্র কায়েম রাখছে এখানে, যে এইটাকে ব্যবহার করে ওরা লুটপাট এবং সম্পদ কায়েমের একটা মহা উৎসব চালা যেতে পারে। তো শেখ হাসিনা উচ্ছেদ হয়েছে তার দীর্ঘ নিপীড়নমূলক শাসনের কারণে, কিন্তু শেখ হাসিনার বানানো যে কাঠামো, এটা তো উচ্ছেদ হয় নাই, এটা তো থেকে গেছে। তাহলে আমরা আসলে কি উচ্ছেদ করলাম? শুধু একজন ব্যক্তিকে, মানে শেখ হাসিনা, যে কারণে হয়তো আমরা এখানে কথা বলতে পারছি। মানে ফেসিবাদে শেখ হাসিনার উচ্ছেদের ফলে আমাদের যদি লাভ হয়, একটাই আমি দেখি, সেটা হচ্ছে আমরা মন খুলে কথা বলতে পারতেছি সবাই, আজকে অনেক ভিন্ন মতের মানুষ, এটাই আমাদের অর্জন। কিন্তু যদি আপনি কাঠামোগত জায়গা থেকে দেখেন, যে ফেসিস কাঠামোর তো চেঞ্জ হয় নাই, জাস্ট ব্যক্তির বদলে আরেকজন ব্যক্তি বসছে, সেখানে ইউনূস ছিল, এখন তারেক জিয়া আসছে। এইটা যদি আপনি অর্থনৈতিক জায়গা থেকে দেখেন, পলিসির জায়গা থেকে, যেটা ওই আসলাম ভাই বলতেছিল, এটাকে আমি যদি একটু বলি, যে আমাদের শেখ হাসিনা বলেন বা এর আগেও যে রেজিমগুলি ছিল, তাদের অর্থনৈতিক, বিশেষ করে জিয়ার আমল থেকে অর্থনৈতিক পলিসি কি? নিউ লিবারাল ইকোনমি পলিসি। তো নিউ লিবারাল ইকোনমির মধ্যে তো আপনি আমি আসলে নাগরিক না, আমি আর আপনি ভোক্তা মাত্র বাজারের কাছে, ঠিক না? যেটা আমরা বলি কাঁচাখোলা অর্থনীতি। তো এই নিউ লিবারাল ইকোনমির আরেকটা নাম হচ্ছে সাম্রাজ্যবাদ বলে, যেটা আমরা মানে আমাদের বামপন্থীরা যেটা সাম্রাজ্যবাদ বলে গালাগালি করে, এইটা তো নিউ লিবারালিজম সারা পৃথিবীতে 80s পরে এই ডক্ট্রিনতে তো মার্কিন সাম্রাজ্যবাদ বা পশ্চিমাদের আধিপত্য চলতেছে আমাদের রাষ্ট্রগুলিতে। তো আপনি বলেন, শেখ হাসিনা তো নিউ লিবারাল ইকোনমির ডক্ট্রিনই ফলো করছে, ইউনূস আইসো তাই ফলো করছে, তারেক জিয়া আইসো তাই ফলো করতেছে। আপনি যদি জামাতের দেখেন, নিউ লিবারালিজম নিয়ে কোনো ক্রিটিক নাই, এনসিপিরও নাই। তাইলে আসলে চিন্তা কত, যেটা বা অর্থনীতির জায়গা থেকে দেখেন, বা মডেলের জায়গা থেকে দেখেন, বা গ্লোবাল অর্ডারের জায়গা থেকে দেখেন, আসলে তো কোনো আমরা চেঞ্জ করি নাই। বাকি সব বাকোয়াজগিরি। আপনি যদি মৌলিক জায়গায়, যে অর্থনৈতিক জায়গায়, যে আপনার প্ল্যানটা কি, আপনাকে নিউ লিবারাল কলোনিয়াল একটা পুরানা কলোনিয়াল জিনিস নতুনভাবে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আপনারা জানেন, ডব্লিউটিও, এগুলোর মাধ্যমে যেভাবে চলতেছে এই লুটপাটের তন্ত্র, যেটা লোকাল এবং গ্লোবাল মাফিয়ার সাথে যুক্ত, সেটা চলতে দেবেন দেশে? নাকি আপনি একটা স্বাধীন অর্থনৈতিক উদ্যোগ নেবেন? যেমন এখানে আলাপ আসছে গার্মেন্টস। আমাদের ইকোনমি দেখেন, গার্মেন্টস এবং রেমিটেন্স দুটোই তো ভিত্তি। গার্মেন্টস আপনি পানি নষ্ট করে, জমি নষ্ট করে আপনি আমেরিকাতে যেই ইনকাম করেন, সেইটা আবার এখন আপনার বুইং কিনা এবং আরও অন্য টেরিফের মাধ্যমে চলে যাবে। কিন্তু আর আজকে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, যুদ্ধ যদি আরও গভীর হয়, বা আজকে যদি মালয়েশিয়া বলে তোমার শ্রমিক পাঠাই দেবো, তাহলে আপনার ইকোনমি কী হবে? তাহলে আপনি তো যেই অর্থনীতির ভিত্তির উপর দাঁড়ায়, মানে এই রুলিং এলিটরা যে অর্থনীতিটা দাঁড়া করাইছে, এইটা ইটসেলফ একটা পরাধীন, মানে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট। আজকে যদি আমেরিকা আপনার বলে যে তোমার উপর এই ট্যারিফ হবে, আমি যদি বলি না, আমি তোমার সাথে মানি না, আপনার বিকল্প কোনো অর্থনীতি আপনি তৈরি করছেন গত 55 বছরে, এই যে স্বাধীন হওয়ার পরে, যে আপনার 5টা সেক্টর আছে,
যে আমি গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট হব না, আমি আরও 5টা সেক্টর ডেভেলপ করবো, যে আমার যদি যতই আন্তর্জাতিক বা বাইরের লোকজন আমার প্রেশার দেবে আমি ওদের কথা শুনবো না, আমি আমার পলিসির মতো করে আমার রাজনীতি আমার অন্য অন্য জিনিসগুলো চালাবো। সেই অর্থনীতি তো আপনার নাই। তাহলে আমরা যেভাবে বাংলাদেশ রাষ্ট্র ধরেন 71 স্বাধীন হয়েছে, একটা ভূগোল পাইছি, কিন্তু রাষ্ট্র গঠনের জায়গা থেকে যেটা একটা ডিকলোনাইজ স্বাধীন সত্তা, মানে রাজনৈতিক সত্তা আকারে আমরা একটা স্বাধীন হওয়ার এই জায়গাতে আমরা পৌঁছাই না এখনও। আমরা এখনও কলোনাইজ। যদি আপনি এই চক্রটা দেখেন, সেই জায়গা থেকে আমি বলছি 5ই আগস্ট জনগণের গণঅভ্যুত্থানের মধ্যে এমন একটা মুহূর্ত আসছিল যখন আমরা পুরানা এই কাঠামো, ফেসিস কাঠামোর মধ্যে যদি না ঢুকতাম এবং জনগণকে অর্গানাইজ করতাম এবং ক্ষমতাটাকে প্রো পিপল জায়গা থেকে সাজাইতাম এবং ইনস্টিটিউশন বিল্ড আপের কথা যেগুলো আসছে আজকে, সেই জায়গায় যদি যাইতাম, সেটার জন্য আমাদের হয়তো সময় লাগতো। কিন্তু ওই প্রসেসে না যেয়ে আমরা কী করছি, আমরা খুব প্ল্যান করে 8ই আগস্ট 3 দিনের মধ্যে সেই শেখ হাসিনার সংবিধানের ভিতরে গেলাম, সমস্ত জিনিস রিস্টোর করলাম। আমাদের ব্যবসায়িক ক্লাস বলেন, আমলা, আন্তর্জাতিক যেসব চক্র এখানে থাকে, সবাইকে আমরা জাস্ট রিস্টোর করলাম। শেখ হাসিনার জায়গায় ইউনূস এসে এই কাজটা করছে। এবং আমাদের এখানে দেখছেন আপনি, এই ভাই বলছে একটু আগে, সব বিদেশি লোকরা এসে, যারা বাংলাদেশের নাগরিকও না, আলী রিয়াজ সহ আরও, ওই যে একজন বলতেছিল না, শ্রদ্ধেয় আলী রিয়াজ, হ্যাঁ, তো বাংলাদেশের নাগরিকই না, সে বসে আছে বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান, এখনও পররাষ্ট্রমন্ত্রী কি আমাদের খলিল, সে কি বাংলাদেশের নাগরিক? তো এরা হয়ে গেছে আমাদের। তাহলে কারা বাংলাদেশ রাষ্ট্রটাকে গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছ থেকে জনগণের কাছে যাইতে না দিয়ে এটাকে আবার আরেকটা মাফিয়া ক্লাসের কাছে, আন্তর্জাতিক লুটেরা মাফিয়া ক্লাসের এবং লোকাল মাফিয়ার কাছে নিয়ে গেল। এটা তো আপনার আবার চোখের সামনে হইল। এই পুরা প্রক্রিয়ার সাথে আপনি বলেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা বিরোধিতা করছে? 8ই আগস্টে পুরানা সেটেলমেন্টের পক্ষে যাচ্ছে আবার বিএনপি বিরোধিতা করছে, জামাত, এখানে কোনো বামপন্থী বা লিবারেল আরও যেসব দল আছে, বা ধরেন আমাদের ছাত্রকে কিন্তু এখানে অংশগ্রহণ করছে। তার মানে জনগণ 5ই আগস্ট যে জায়গায় নিয়ে আসছিল, সেটা 8 তারিখে গিয়ে আমরা সবাই মিলা আমাদের চোখের সামনে, এবং আমরা জনগণ কোনো প্রতিরোধ করি না, কারণ আমরা 5ই আগস্টটা গণঅভ্যুত্থানটা কী জিনিস, এই জিনিসটার পলিটিক্যাল মর্ম এবং তারপরে আমরা কি করব সেই বিষয়ে আমরাও নিজেরাও ব্যাখ্যা করছিলাম। এবং আমাদের পলিটিক্যাল পার্টি শুধু না, আমাদের এখানে সিভিল সোসাইটি, বেসিক্যালি আসলে বাংলাদেশের সিভিল সোসাইটি যেগুলো আছে সব এনজিও সোসাইটি, বেসিক্যালি এগুলো ফান্ড বেজ, যেহেতু দালাল, প্রো পিপল না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি। সুতরাং এদের কাছে আমি আশাও করি না, কিন্তু এর বাইরেও নাগরিক সমাজের কোনো পেশাজীবী থেকে আমি কিন্তু নতুন কোনো প্রস্তাবনা দেখি নাই। সুতরাং এই যে ফেসিবাদের বিলোপে হাজার হাজার মানুষ পঙ্গু হইল, মানে 1000 লোকের বেশি শহীদ হইল, কিন্তু আপনার বাংলাদেশের জনগণের উত্তরণ হয় নাই। এইটা আমাদের বিলাপের প্রশ্ন না, এটা পলিটিক্যাল কোশ্চেন। এবং এখন পর্যন্ত আমি দেখলাম, আজকের আলাপে দেখলাম যে রাজনৈতিক কোশ্চেনটা এবং বাংলাদেশ রাষ্ট্রটা কোন স্টেজে আছে, এটা যে একটা এখনও কলোনিয়াল হ্যাংওভার আছে এবং মাফিয়াদের দখলে আছে, সেটা লোকাল এবং আন্তর্জাতিক, এই জায়গা থেকে আমরা এখনও রিড করতে পারতেছি না। সুতরাং আমাদের নয়া বন্দোবস্ত, এগুলো জাস্ট র্যাটরিক, এগুলো জাস্ট ফাঁকিবাজি কথাবার্তা, আসলে কোনো ধরনের মানে ক্রিটিক্যাল জায়গা থেকে আমরা এখনও পর্যালোচনা করতে পারতেছি না। তো এইটা আমি মনে করি যে এই ধরনের আলাপের মধ্য দিয়ে আমাদের যদি নিজেদের বোধ বুদ্ধি একটু বাড়ে এবং জনগণের সাথে আমাদের এডুকেশনটা, পলিটিক্যাল এডুকেশন আর পরিষ্কার হয়, তাহলে হয়তো আমাদের একটা উত্তরণের রাস্তা হবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।